বিদেশিদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, সরকারি বেসরকারি তথ্যে ব্যাপক গরমিল। আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলা শাওন 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। রাজনৈতিক চাপ রাখতে চায় ভারত, নতুন বাস্তবতা মানতে হবে বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। বাংলাদেশের কত সংখ্যক বিদেশি নাগরিক কাজ করেন এ নিয়ে আলোচনা সমালোচনা আছে। পোশাক শিল্প, আইটি, টেক্সটাইল ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরতদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি। অবৈধ বিদেশিদের কারণে স্থানীয় কর্মসংস্থান, অর্থনীতি, এমনকি রাজনীতিতেও সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট মানিক শিকদারের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 25,90,000। অথচ ভারত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 44টিরও বেশি দেশের নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের সংখ্যা 12%, এবং আমাদের ছেলেরা চাকরির খোঁজে ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে মরতেছে, ডুবে মারা যাচ্ছে। সেইখানে এই গত ফ্যাসিস্ট রেজিমের সময় তারা অবৈধভাবে এসে মামার বাড়ির আবদারের মতো এখানে চাকরি নিত। 2023 সালের 31 ডিসেম্বর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুসারে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,07,167 জন। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে জানিয়েছিল বাংলাদেশে বৈধ ও অবৈধ কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কমপক্ষে 2,50,000। প্রতি বছর কমপক্ষে 3.15 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। তবে বিদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা কত তা নিয়েও আছে ধোঁয়াশা। আমরা তখন রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশে কম বেশি 15 লক্ষ অবৈধ বিদেশি রয়েছে। এর সিংহভাগ ইন্ডিয়ান, কিছু আছে শ্রীলঙ্কান, পাকিস্তানি, ইভেন আফ্রিকান। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা ও হোটেল রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছেন। সংখ্যাটা নির্ধারণ করা কি খুব কঠিন কাজ? যারা আসছে বৈধ ভিসা নিয়ে আসছে, এয়ারপোর্টে যখন আসে তখন তো তার ভিসার মধ্যেই লেখা থাকে ভিসার মেয়াদ কতদিন। সেটা উত্তীর্ণ হয়ে গেলেই তো একটা হোম মিনিস্ট্রির একটা থাকা উচিত, যেখানে সে ওটাকে দেখতে পারবে, চেক করতে পারবে। বিদেশি নাগরিকদের একটি অংশ বাংলাদেশে অবস্থান করছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও। অ্যাপ্রুভাল ছাড়াই আপনার এই দেশে কাজ করছে। এতে আমি মনে করি শুধুমাত্র তাদের ত্রুটি না, যারা তাদেরকে কাজ দিয়ে থাকেন তাদেরও ত্রুটি আছে। ধারণা করা হয় যে আমাদের দেশে স্কিল নেই, কিন্তু যথেষ্ট স্কিল আছে। এই পরিস্থিতিতে অবৈধ বিদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তার যদি ভিসা উত্তীর্ণ হয়ে যায়, সে তো সব দেশই তাই করে, ফেরত পাঠিয়ে দেয়। একসময় বাংলাদেশে এটা ছিল যে একদিন থাকলে $1,000 ফাইন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদাবাজি আর টেন্ডারবাজি দিয়ে শুরু, দ্রুত সময়ে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নজর কেড়ে অল্প বয়সে হয়ে যান সংসদ সদস্য। বলছি ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথা। গত 15 বছরে কামিয়েছেন হাজার কোটি টাকা। ভোলা এবং ঢাকায় সমান তালে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি তার থেকে। হাসিনা পালিয়ে যাওয়ার পর শাওনও লাপাত্তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নুরুন্নবী চৌধুরী শাওন অন্ধকার জগৎ থেকে সংসদ সদস্য হয়ে ওঠা এক আতঙ্কের নাম।
রাজধানী ঢাকা ও তার নিচেলা ভোলায় সন্ত্রাসী হিসেবেই শাওনকে চিনত সবাই। তার এই পরিচিতি নজর কাড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। 2010 সালে বিতর্কিত উপনির্বাচনে ভোলা 3 থেকে এমপি হয়েই খুনের মামলা জড়ান শাওন। রাজধানীতে তার গাড়িতে তারই পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও ক্ষমতার দাপটে পার পেয়ে যান তিনি। তবে পট পরিবর্তনে মুখ খুলছেন হতভাগা ইব্রাহিমের স্বজনেরা। ইব্রাহিম খুনের ঘটনা পুনঃতদন্ত চান তারা। ওই সময় একটা দুঃশাসন চলছে দেশে, কথা বলার মতন কোনো ভাগ সত্যিকারেই ছিল না। আত্মীয় আছে ঠিকই, আত্মীয় খোঁজ নিতে গেল তাকে নিজেরও মার্ডার হইতে হইতো, এমন একটা অবস্থা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে। এবং সে যে এতে যে একটা রাজনীতি একটা পথ তার উঠাইতে চেয়েছিল, এটাই তার কালসূত্র হয়ে দাঁড়িয়েছে। এখন তার সুস্থ তদন্ত করে তার বিচারটা পুনরাবৃত্তি করে যেন বিচারটা সত্য বিদ্যায় বিচার হয়। ঢাকার পাশাপাশি গত দেড় যুগে ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। শাওনকে খুশি না করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কেউ চাকরি পেতেন না। এখানে রাজনৈতিক এবং যে দেশের উন্নয়নমূলক যত কাজ হয়েছে সবগুলি কাজ থেকে উনি চাঁদাবাজি করতেন। সব টাকা বিদেশে পাচার করছে। বিনা নির্বাচনে এমপি হয়ে মানুষের সহযোগিতা দেওয়ার নামে সে করেছে লুটপাট, চাঁদাবাজি, অন্যায়। দিন দুপুরে মানুষ ধরে নিয়ে এই স্টলের ভিতরে ঢুকাইয়া মাইরা টাকা আদায় করে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে তার এবং সুস্থতা এবং তার বিচার চাই। লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের মাঠ দখল করে নির্মাণ করেছেন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। আমার ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটাকে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক করা হয়েছে। 2014 সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় 1,20,89,000 টাকার সম্পদ দেখিয়েছিলেন শাওন। আর 2024 সালে তিনি দেখান 33,55,732 টাকার সম্পদ। এদিকে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পলাতক শাওন। তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় একাধিক মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে আমাদের সামনে 2টা নিয়মিত মামলা আছে। তাছাড়া সে ঢাকায় 5ই আগস্টের আগে যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটছে সেই মামলায় বেশ কয়েকটা মামলা সে আসামি। সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিচার চান সাধারণ মানুষ। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাওনের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত বাংলাদেশের টানটান উত্তেজনার মধ্যেও দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বরফ গলানোর চেষ্টা করা হলেও থাকবে রাজনৈতিক চাপ, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তবে দিল্লির পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় বিএনপি। রিপোর্ট আকবর হোসেন সুমনের। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটি ছিল দুই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠিত বৈঠকগুলোতে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, সীমান্ত হত্যা এবং আঞ্চলিক বাণিজ্যের মতো জটিল অনেক বিষয়। দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, ভারতের পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব সহজে আসবে না বলে মনে করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিকরা। তারা এই পরিবর্তনকে সহজভাবে নিতে পারেনি বলেই এই খুনিকে আশ্রয় দিয়েছে। তো গণতন্ত্র যদি মানে স্বাধীনতার প্রতি যদি শ্রদ্ধা থাকে আর মানুষের অধিকারের প্রতি যদি মমতাবোধ থাকে, তাহলে সেই দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নাই। আর এটার বিপক্ষে যদি অবস্থান নেয় তাহলে বন্ধুত্ব হবে ভাষা, বন্ধুত্ব হবে লুকানো চুকানো। তারা আমাদেরকে একেবারে চাপ সরিয়ে ফেলবে আমি কিন্তু এখনও সে চিন্তা করি না। কারণ বাংলাদেশের অভ্যন্তরে তাদের অনেক স্বার্থ আছে বলে তারা মনে করে। সুতরাং চাপ হয়তো কিছুটা কমতে পারে, তবে তারপরে আমি মনে করি যে তারা এক ধরনের রাজনৈতিক চাপ এই সরকারের উপরে রাখবে। বরফ গলছে বলতে পারেন, তবে এটা স্বাভাবিকীকরণ হবে না। তবে বিক্রম মিশ্রির এই সফরকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের প্রথম অধ্যায় বলে মনে করছেন তারা। 5 আগস্টের পরে আমি বলবো এই পররাষ্ট্র সচিবের সফর ভারত সরকারের থেকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ, যার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে
সম্পর্ক উন্নয়নের, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক একটা বক্তব্য রেখেছে। ভারত বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এই যে আশাটা, এটি যদি তারা পজিটিভলি নেয়, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা ভাগ্য উন্নয়নে একটি পদক্ষেপ হিসাবেই দেখা যেতে পারে। তারা বলছেন, ভারতের পরবর্তী ইতিবাচক পদক্ষেপের উপরেই নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক। হয়তো বাড়ি যেতে যেতে আবার এটা তিনি মেনেও নিতে পারেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। ব্যাটিংয়ের পর বোলিংয়ে ধারহীন বাংলাদেশ, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। বিশ্বখ্যাত নেচার সাময়িকীর 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জাতি নির্মাতা আখ্যা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্বের দায়িত্ব দেন ছাত্র জনতা। 6 দশকের পেশাগত জীবনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা ডক্টর ইউনূসের জন্য রাষ্ট্র পরিচালনা বড় চ্যালেঞ্জ বলেও জানায় নেচার। রিপোর্ট দুলি মল্লিকের। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে অপ্রত্যাশিত নেতা। আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ছাত্র সমাজের একমাত্র দাবি ছিল ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব দেয়া। এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম। 80 কোটায় বয়স নিয়ে এখন 17 কোটি মানুষের দেশ পরিচালনা করছেন তিনি। বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপ তৈরি করে এমনভাবে প্রতিটি ক্ষেত্রে সংস্কার করছেন যাতে আগামীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে। এমন চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য এবার বিশ্বখ্যাত সাময়িকী নেচারের 10 ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশন বিল্ডার ক্যাটাগরিতে তার স্থান। নেচারের প্রতিবেদনে বলা হয়, 6 দশকের পেশা জীবনে কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি ডক্টর ইউনূস। তবে অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ, এসব ক্ষেত্রে তার অবদান অসামান্য। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জীবন বদলে দেওয়া ক্ষুদ্র ঋণ তার যুগান্তকারী উদ্ভাবন, যা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলও জয় করে নেন ডক্টর ইউনূস। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন নতুন ভিন্ন এক বাংলাদেশে পরিবর্তনে ভূমিকা রাখছেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাহিদা অনুযায়ী ধামরাইয়ের বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। প্রতিদিনই মাঠ থেকে ফসল তুলে স্থানীয় বাজার সহ ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জে পাঠানো হচ্ছে সবজি। এবছর ধামরাইয়ে 2500 হেক্টর জমিতে চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, শিম, বেগুন, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক সহ বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে। চাষিরা জানান, গেল কয়েক সপ্তাহ ধরে ধামরাইয়ের গাঙ্গুটিয়া, কুসুরা, বাইশাকান্দা, বালিয়া, রয়্যাল সহ কয়েকটি ইউনিয়নের চাষ করা শাকসবজি মাঠ থেকে তোলা শুরু হয়েছে। এসব শাকসবজি ধামরাইয়ের বাজারে চাহিদা মিটিয়ে সাভারের বাইপাইল, ঢাকার কারওয়ান বাজার, গাজীপুরের কোনাবাড়ি সহ বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে। দর্শক, ধামরাইয়ের তাওয়াখোলা বাজারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। তার কাছ থেকে শুনবো সবজি বাজারের খবর। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনি আমাদেরকে ধামরাইয়ের তাওয়াখোলা বাজার থেকে সবজি বাজারের কি খবর সেটা আমাদের জানান। ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের তাওয়াখোলা বাজারে। ভোর থেকেই এই বাজারে সবজি নিয়ে আসছেন কৃষকরা। গত কয়েক সপ্তাহ ধরেই শীতকালীন সবজিগুলো বাজারে আসতে শুরু করে এবং আপনারা জানেন যে ধামরাইয়ের এই কাওয়াখোলা বাজারের সবজি ধামরাইয়ের আশপাশের বাজারগুলোর চাহিদা মিটিয়ে গাজীপুর,
সাভারের বাইপাইল এবং ঢাকার কারণ বাজার সহ দেশের বিভিন্ন বড় বড় বাজারগুলোতে এই ধামরাইয়ের এই সবজিগুলো পাঠানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে ধামরাই এবছর 2500 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে লাউ, শিম, চিচিঙ্গা, এছাড়াও লাল শাক, পালং শাক সহ বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে। এসব শাকসবজি গত কয়েকদিন ধরেই বাজারে আসতে শুরু করে এবং শীতকালীন সবজি এসব সবজির ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় যে ধামরাইয়ের এই সবজি বাজারগুলোতে মূলত বিষমুক্ত সবজিগুলো পাওয়া যায়, ফলে এই সবজিগুলো ধামরাইয়ের বাজার ছাড়াও আশপাশের বাজারগুলোতে এই সবজির চাহিদা রয়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতকালীন যেসব সবজি তারা চাষ করেছিলেন, এসব সবজি তারা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং এই সবজি তারা এই ধামরাইয়ের চাহিদা মিটিয়ে অন্যান্য জায়গায় পাঠাচ্ছেন। আমরা ভোক্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন শীতকালীন সবজির কিছুটা দাম থাকলেও গত এই সপ্তাহে সেই সবজির দাম কিছুটা কমে এসেছে। তারা জানিয়েছেন শিম প্রতি কেজি 60 থেকে 70 টাকা, লাউ প্রতি পিস 60 থেকে 50 থেকে 60 টাকা এবং অন্যান্য সবজির দামও তারা ন্যায্য মূল্যে পাচ্ছেন। আমরা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে ধামরাইয়ে প্রতি বছর শীতকালীন সবজিগুলো চাষ হচ্ছে। এছাড়াও বর্তমানে মিশ্র পদ্ধতিতে যেই চাষ, সেই চাষ উদ্বুদ্ধ করা হচ্ছে, ফলে ধামরাই প্রতি বছর জুড়েই ঢাকা এবং আশপাশের যে বাজারগুলোতে সেই জায়গাগুলোতে সবজি সরবরাহের একটি অন্যতম উৎস হয়ে উঠেছে। আফিফা, ঢাকার ধামরাইয়ের কাওয়াখোলা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিদেশিদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, সরকারি বেসরকারি তথ্যে ব্যাপক গরমিল। আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলা শাওন 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। রাজনৈতিক চাপ রাখতে চায় ভারত, নতুন বাস্তবতা মানতে হবে বলছেন বিশ্লেষকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।